আসসালামু আলাইকুম। ১৬তম বিসিএস ম্যাথ পিলিতে আসা ১১টা প্রশ্নের শেষ ৬টা প্রশ্ন নিয়ে অর্থাৎ ৬ থেকে ১১ পর্যন্ত এই ৬টা প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে ৬ নম্বরে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 9, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 29। আমাদের বের করতে বলছে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান কত। তাহলে এই তিনটা সমন্বয় করে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন আমরা মান বসাই দেব। তাহলে এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে 9, এখানে 9-এর উপর স্কোয়ার দিলে হবে 81, 9 স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 29 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন এই 29 আছে প্লাস আকারে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 9-এর উপর স্কোয়ার দিলে হবে 81। তাহলে আমরা লিখতে পারি 81 মাইনাস 29, কারণ ওই পাশের 29 এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, সমান 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এরপরে 81 থেকে 29 আমরা মাইনাস করে দেব। 81 থেকে 29 মাইনাস করে দিলে থাকবে 52, তাহলে 52 সমান 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এরপর এই 2 গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 52কে 2 দ্বারা ভাগ করলে হবে 26। তাহলে আমরা লিখতে পারি এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 26। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে 26। এখানে 7 নম্বরে দেওয়া আছে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত। আমরা দুইটার সুদের হার সেম ধরে নিলাম, সুদের হার আর সমান x% ধরে নিলাম। এখন পার্সেন্টেজ উঠাই দিলে x/100। প্রথম ক্ষেত্রে আমাদের মূলধন দেওয়া আছে পি সমান 500 টাকা। এরপর আমাদের প্রথম ক্ষেত্রে সময় দেওয়া আছে 4 বছর, তাহলে এন সমান 4 বছর। দ্বিতীয় ক্ষেত্রেও সুদের হার সেম, এজন্য আর সমান x% লিখব, পার্সেন্টেজ উঠাই দেবো x/100। এরপর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মূলধন দেওয়া আছে 600 টাকা, তার মানে পি সমান 600 টাকা। সময় দেওয়া আছে 5 বছর, এন সমান 5 বছর। প্রথম ক্ষেত্রে মুনাফা বের করব। আমরা জানি আই সমান পি আর এন, মানে পি এর মান বসাই দেব 500 টাকা ইন্টু আর এর মান x/100 ইন্টু এন এর মান 4 বছর। এরপর আমরা এই 100 দিয়ে 500কে কাটবো, তাহলে হবে 5, 4 5 20, 20x। এরপর আমরা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা বের করব। আই সমান তাও লিখব মূলধন 600 টাকা ইন্টু আর এর মান x/100, লিখে দেবো x/100 ইন্টু সময় 5 বছর। 100 দিয়ে 600 কাটলে 6 5 6 30, তার মানে আসবে 30x। এই দুই ক্ষেত্রে আমরা প্রথমে 500 টাকায় যে মুনাফাটা পেলাম সেটা হচ্ছে 20x, আর দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা পেলাম 30x। এই দুই মুনাফা একত্রে করলে এখানে দেওয়া আছে প্রশ্নমতে 500 টাকা একত্রে, তাহলে আমরা লিখতে পারি 20x আর 30x মিলে 50x সমান 500 টাকা। এই 50 গুণাকার আছে অফিসে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 500কে 50 দ্বারা ভাগ করলে হবে 10, তার মানে মুনাফার হার হচ্ছে 10%। এক্সের মান যেহেতু 10, তাহলে মুনাফার হার 10%। 8 নম্বরে দেওয়া আছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। এখন লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে সবচাইতে ছোট, তাহলে সবচাইতে এমন কোন সংখ্যাটা যেটা এইটা দিয়ে দ্বারা বিভাজ্য হয়, এমন সংখ্যাটি হচ্ছে এই তিনটার লসাগু। আগে আমরা দেখি লসাগু কত বের হয় এই 24, 36 এবং 48-এর। প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 12, 18, 24। আবার 2 দ্বারা ভাগ করতে পারি, 6, 9, 12। আবার এটাকে 2 দ্বারা ভাগ করতে পারি, 3। এটা ভাগ করা যায় না, এটা থেকে যাবে। আর এটা 2 দ্বারা ভাগ করলে হবে 6। এরপর আর 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে কত দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা। 3 দ্বারা ভাগ করলে 1, 3, 2। তাহলে আমরা যদি এগুলো গুণ করলে আমরা এটার লসাগু পাবো। তো এটার লসাগু বের হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2, কত আসে? 144। এখন এই 144কে 24 দ্বারা ভাগ করলে অথবা 36 দ্বারা ভাগ করলে অথবা 48 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য, মানে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমাদের বলছে
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য। তাহলে সেই লঘিষ্ঠ সংখ্যাটা আমরা এটা থেকে 3 যদি বাদ দিই তাহলে কত হবে 141। মানে এইটা থেকে 3 বাদ দিলে 141, তার মানে 141-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আসবে 144। তখন এমনিতে এই যে 144কে 3টা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় আমরা দেখছি, এই কারণে এটা লসাগু। তাহলে আমরা বলতে পারবো সেই লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে সবচাইতে ছোট। তা সবচাইতে ছোট যে সংখ্যাটা সেটা হচ্ছে 141 সাথে 3 যোগ করলে যে যোগফল বের হবে সেটাকে এই 3টা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। 9 নম্বর দেওয়া আছে একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো। মানে 10% কম মানে 100 টাকায় কম হতো এবং বিক্রয় মূল্য যদি 31 টাকা বেশি হতো তাহলে তার 20% লাভ হতো। একদিকে ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য যদি আগের চাইতে আরও 31 টাকা বেশি হতো তাহলে তার 20% লাভ হতো। এখন এই যে 20% লাভ বলতে আমরা কি বুঝি? 20% লাভ বলতে বুঝি ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য আসবে 120 টাকা, আমরা এটা জানি। তাহলে আমরা বলতে পারবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। এইখানে আর একটা জিনিস সেটা হচ্ছে যদি 10% কমে আমরা যদি 10% কমে দ্রব্যটি ক্রয় করতে পারতাম তাহলে দ্রব্যটির যে ক্রয় মূল্য হতো সেটা হচ্ছে 90 টাকা। কারণ 10% কমে বলতে বোঝায় 100 টাকায় 10 টাকা কম, তাহলে কত 90 টাকা। তাহলে আমরা বলতে পারি 10% কমে ক্রয় মূল্য হতো 90 টাকা। এখন এই যে লিখছি এটা থেকে আমরা দেখব এইখানে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এখন ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 ভাগ 100। আর ওই যে ক্রয় মূল্য আমাদের যদি 10% কম হতো তার মানে কি 90 টাকা হতো, তখন বিক্রয় মূল্য কত আসতো? তাহলে ক্রয় মূল্য 90 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হতো? 120 ভাগ 100 গুণ 90। আমরা এটা কাটাকাটি করব, এই 0 0 কেটে দিলাম আর এই 10 দিয়ে যদি এই 120-এর কাটি তাহলে আসবে 12। তাহলে এই 9 দ্বারা 12-রে গুণ করলে হবে 108 টাকা। এখন এইটা তাইলে বিক্রয় মূল্য হতো, তাহলে 7.5% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য কত? 7.5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে, তাহলে 100 থেকে আমরা মাইনাস করবো 7.5, 7 × 14 = 15, তাহলে আসবে 15/7। এইটার যদি আমরা ভগ্নাংশ আকারে করতে যাই তাহলে লসাগু আসবে 7, সরি এইখানে 2 আসবে, তাহলে লসাগু আসবে 2, 2 দিয়ে তাহলে 200 আর এই আছে 15 মাইনাস, তাহলে 185 আসবে। তাহলে 7.5% ক্ষতিতে আমরা বলতে পারবো যে বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা, ক্রয় মূল্য কিন্তু অল টাইম ওই 100 টাকাই হবে। ওকে ফাইন। এখন দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত হবে? এই যে আমাদের 20% লাভে বিক্রি করা হতো 108 টাকায়, কিন্তু 7.5% ক্ষতিতে বিক্রয় করতে হবে এত টাকা। এটা হচ্ছে আগের বিক্রয় মূল্য আর বর্তমানে বিক্রয় মূল্য এইটা, তাহলে পার্থক্যটা কত আসে? এই জন্য আমরা করব কি 108 থেকে মাইনাস করে দেব 185/2। এটা মাইনাস করলে কাটাকাটি করে শেষ পর্যন্ত আমাদের আসবে 31/2 টাকা। এখন এইখানে আমরা একটা ঐকিক নিয়মে করতে পারি, সেটা হচ্ছে বিক্রয় মূল্য যদি এই টাকাটা হয় বেশি হয় তাহলে ক্রয় মূল্য আমাদের অবশ্যই ওই যে ক্রয় মূল্য সবসময় 100 টাকা, তা বিক্রয় মূল্য যদি 31/2 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। আর বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হয়ে যায়, 1-এ চলে গেছে তাহলে একটু উল্টাই যাবে, 100 গুণ হয়ে যাবে 2, 31 চলে যাবে নিচে। আর বিক্রয় মূল্য যদি ওই যে আমাদের দিয়ে দিছে যে 31 টাকা যদি বেশি হয়, 31 টাকা যদি বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত? 100 গুণ 2 গুণ 31 ভাগ 31, তখন 31 কাটাকাটি আর 100 আর 2 গুণ করলে 200 টাকা। তাহলে আমরা বলতে পারবো যে বিক্রয় মূল্য যদি 31 টাকা বেশি হতো তাহলে ক্রয় মূল্য হতো অবশ্যই 200 টাকা। এইটাই ছিল আমাদের সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরে 200 টাকা।
10 নম্বরে দেওয়া আছে 2 ব্যক্তি একটি কাজ 8 দিনে করতে পারে। এখন প্রথম ব্যক্তি, তাই দুইজন ব্যক্তি, প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি। ওকে, তাহলে 2 ব্যক্তি একটি কাজ 8 দিনে করতে পারে, প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে। এখন প্রথম ব্যক্তি 12 দিনে যদি কাজটা করে তাহলে প্রথম ব্যক্তি 1 দিনে করবে কতটুকু? 1 দিনে করবে 1/12 অংশ, এত অংশ কাজ করবে 1 দিনে। এখন প্রথম প্লাস দ্বিতীয় এই 2 ব্যক্তি একত্রে 1 দিনে কতটুকু করবে? এই দুইজনে একত্রে করবে 1/8। যেহেতু দুইজনে মিলে 8 দিনে কাজটা করে তাহলে 1 দিনে করবে 8/1 আর প্রথম ব্যক্তি যেহেতু 12 দিনে কাজটা করতে পারে তাহলে 1 দিনে করবে এতটুকু। এখন এই প্রথম এবং দ্বিতীয় জনে 1 দিনে যতটুকু কাজ করে, এই যে দুইজনের কাজ 1 দিনের, তাহলে সেখান থেকে আমরা যদি প্রথম ব্যক্তি 1 দিনে যতটুকু করে সেটা যদি মাইনাস করি তাহলে দ্বিতীয় ব্যক্তি 1 দিনে কতটুকু কাজ করছে বের হয়ে যাবে অবশ্যই। এই যে 1/8 মাইনাস 1/12, এটা আমরা বিয়োগ করব। লসাগু হবে 24, এইখানে আসবে 3 বিয়োগ 2, এত অংশ 1/24। তাহলে আমরা বলতে পারবো দ্বিতীয় ব্যক্তি 1 দিনে 24/1 কাজ করবে। 1 দিনে যদি একটা কাজের 24/1 কাজ করে তাহলে সে সম্পূর্ণ কাজটা তার করতে লাগবে অবশ্যই 24 দিন। কারণ 24/1 যদি তার 1 দিন সময় লাগে, এই 24/1 তার সম্পূর্ণটা করতে অবশ্যই তার 24 দিন সময় লাগবে। এটা সঠিক উত্তর হচ্ছে 24 দিনে। 11 নম্বরে দেওয়া আছে নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়। এখন ভাজক সংখ্যা বিজোড় হবে তখনই যখন সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যখন একটা সংখ্যাকে বর্গমূল করা যাবে তখন বুঝতে হবে ওই সংখ্যাটার ভাজক সংখ্যা বিজোড়। কিভাবে? যেমন এইখানে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এইটার ভাজক সংখ্যা বিজোড়, কারণ 1024কে লেখা যাবে 1 × 1024। 1024কে 2 ভাগ করা যায়, কারণ লেখা যাবে 2 × 5 on 2। 1024কে 3 ভাগ করা যাবে না, কারণ পাশাপাশি যোগ করলে 4 আর 2 6 আর 1 7, 7কে যেহেতু 2 ভাগ করা যায় না তাই টোটাল সংখ্যাটাকেও 3 ভাগ করা যাবে না। এরপর এটাকে 4 ভাগ করা যায়, লেখা যাবে 4 × 256। এরপর এটাকে 8 ভাগ করা যাবে, 8 × 128। এরপর এটাকে 16 ভাগ করা যাবে, তাহলে লেখা যাবে 16 × 64। এরপর এটাকে 32 ভাগ করা যাবে, লেখা যাবে 32 × 32। এখন আমরা এটার ভাজক সংখ্যাগুলো গুনে নিব। এই 1024-এর 1 2 3 4 5 6, এই 32 তো ধরছি, এটা তো আর ধরা লাগবে না, 6 7 8 9 10 11, তা টোটাল ভাজক সংখ্যা হচ্ছে 11টা। কিন্তু বাকিগুলো আপনি এইভাবে হিসাব করে দেখুন, ভাজক সংখ্যা অবশ্যই জোড় আসবে। কারণ কোনো সংখ্যা যদি বর্গমূল করা যায় তাহলে বুঝতে হবে সেই সংখ্যাটার ভাজক সংখ্যা বেজোড়, আর যদি বর্গমূল করা না যায় তাহলে সেটার ভাজক সংখ্যা জোড়। এটার সঠিক উত্তর হচ্ছে খ।